আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ। ইডু পরিবারের পক্ষ থেকে তোমাদের আজকের এই লাইভ সেশনে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত উইকে একটা লাইভ সেশন নিয়েছি উচ্চতর গণিতের উপর। আজকে সেটারই ধারাবাহিকতায় আজকে তার সেকেন্ড পর্ব, অর্থাৎ ওই ক্লাসে সময় স্বল্পতার কারণে আমরা পুরো স্লাইডটা শেষ করতে পারিনি। এজন্য আজকের ক্লাসে আমরা বাকি অংশটা শেষ করব। তোমরা যারা আমার সামনে আসো বা জয়েন হচ্ছ আস্তে আস্তে, আমরা একটু সময় নিব। সেই সময়টা তোমরা নিজেদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং আমরা আমাদের সাইড থেকে প্রস্তুতি নেওয়ার জন্য। সো যারা শিক্ষার্থী আছো এখানে বা জয়েন হবা বা জয়েন হচ্ছ, মাস্ট বি তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সামনে বসবা, যেন এই লাইভ সেশন থেকে তুমি অন্তত পক্ষে কিছুটা জিনিস হলেও শিখতে পারো যা তোমার কাজে লাগবে। আর এছাড়া শিক্ষার্থী ছাড়াও যারা আছেন তাদেরকে আমি আমার ইডু পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। আমরা আমাদের সামনের প্রি টেস্ট বা বার্ষিক পরীক্ষা, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর প্রি টেস্টকে মাথায় রেখে এমন কিছু অধ্যায়ের লাইভ সেশনের একটা সিকোয়েন্স সাজিয়েছি, যেখানে সাধারণত ওই সকল অধ্যায়েরই প্রাধান্য থাকবে যে অধ্যায়গুলো সাধারণত বার্ষিকের জন্য কাজে লাগবে এবং বড় পরীক্ষা অর্থাৎ প্রি টেস্ট বা টেস্ট এই টাইপের পরীক্ষার জন্য কাজে লাগবে। এবং আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্টরা আছো তাদের জন্য এই লাইভ সেশনগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি পেইড ব্যাচের স্টুডেন্টরা অনেকেই এই ক্লাসগুলো সম্পর্কে আগে থেকেই আমাদের পেইড ক্লাসে জানে এবং তারা নিঃসন্দেহে এগুলো পারে। তারপরেও যারা অনেক আগেই অধ্যায়টা করছো, যেহেতু তোমরা ট্যাগলাইন দেখেছো দ্বিপদী বিস্তৃতি, আর অনেকেই এখন সেটাকে রিভিশন হিসেবেও নিতে পারো এই লাইভ সেশন থেকে। সো যারা এখনো জয়েন হও নাই, আমাদের পেইড বলো আর যারা আমাদের পেইড ছাড়া স্টুডেন্ট আছো, তারা অবশ্যই নিজেদের যা যা জরুরি জিনিসপত্র আছে, প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সে সবগুলা তোমরা অবশ্যই মাস্ট বি রেডি রাখবা আমাদের আজকের ক্লাসটা শুরু হওয়ার জন্য। আমরা একটু টাইম নিব, 1-2 মিনিট টাইম নিব, আপনাদের সুযোগ করে দিব আপনারা আপনাদের মতো করে রেডি হওয়ার জন্য। আমরা পড়তেছি বা আজকে পড়বো দ্বিপদী বিস্তৃতি এর সৃজনশীল পর্বের আজকে সেকেন্ড সেশনে। আমরা আগের ক্লাসে কিছু ইস্যুজের কারণে বা সময় স্বল্পতার কারণে পড়াইতে পারিনি, পুরো লাইভটা আমরা শেষ করতে পারিনি। সো আজকে আমরা সেই লাইভেরই বাকি অংশটা কানেক্ট করবো। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যারা আমার আগের লাইভটা দেখোনি তারা নিঃসন্দেহে আজকের লাইভ সেশনটা শেষ হওয়ার পর দুইটা লাইভ সেশন কি তুমি একসাথে করে দেখবা, তাহলে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, সৃজনশীল ধরার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি একটু রিমাইন্ড দিই আসলে আমরা গত লাইভ ক্লাসগুলোতে কি করছি, সেটা আমি যেটা করলাম সেটা সৃজনশীল ভালো করতে কি করতে হবে, সৃজনশীল কিভাবে ভালো হবে, সেটা নিয়ে আমি নিঃসন্দেহে স্টুডেন্টদেরকে অনেকক্ষণ বলেছি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে, যেহেতু আমিও একসময় ছাত্র ছিলাম। সো সেখান থেকে আমার উচ্চতর গণিত আনসার করতে যে কি কি প্রবলেমস বা কি কি এখানে আমি বাধার সম্মুখীন হয়েছি, সেই জিনিসগুলাই আমি আসলে আমার মতো করে আমি এই পুরো আগের লাইভ সেশনটাতে আমি নিঃসন্দেহে তাদেরকে বলেছি। সো যারা এখনো দেখোনি, নিঃসন্দেহে আজকে লাইভ সেশনটা শেষ হওয়ার পরে আগের ভিডিও থেকে এই অংশটুকু দেখে নিবা যে সৃজনশীল আমরা ভালো করব কিভাবে উচ্চতর গণিতে। এবং ম্যাথ টাইপ যে বিষয়গুলো আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, যে বিষয়গুলো ম্যাথ টাইপ আছে সেই বিষয়গুলোকে পারফেক্টলি সৃজনশীলে এক্সপার্ট লেভেলে নিজেকে নিয়ে যাওয়ার জন্য তুমি কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এখানে কথা বলা হয়েছে বা এই স্লাইডটিতে লেখা আছে। সো এই বিষয়টা তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবা। এরপর যদি আমরা আরেকটু আগাইতাম, আমরা একটা সাজেশন পাবলিশ করেছি গত লাইভ ক্লাসটাতে আমরা দ্বিপদী বিস্তৃতির কি কি পড়তে হবে পুরো একটা রোড ম্যাপ আমরা দিয়ে দিয়েছি। সেই রোড ম্যাপের মধ্যে একটা বাচ্চা চাইলেই সে দেখতে পারবে তার প্রি টেস্টের জন্য কোন কোন সৃজনশীলটা ইম্পর্টেন্ট, কোন কোন বহু নির্বাচনীটা ইম্পর্টেন্ট, এটা পুরোটাই ডিসপ্লে করা আছে। এবং সে তার বইয়ের কোন কাজটা পড়বে, সে তার বইয়ের কোন উদাহরণটা পড়বে, সে তার বইয়ের কোন অনুশীলনীটা পড়বে, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের এইখানে দেওয়া ছিল পুরো একটা পেজের ভিতরে। যদি আমরা এরপর যাই, দেখো এখানে আমরা পুরো সিকিউতে ঢোকার আগে একটা মূল মন্ত্র পড়ছিলাম, হ্যাঁ, যে মূল মন্ত্রটার মাধ্যমে আমরা সাধারণত সিকিউ অ্যাচিভ করার ট্রাই করছিলাম গত ক্লাসটাতে। সো এই মূল মন্ত্রটা ছিল দ্বিপদী বিস্তৃতি নিয়ে, কিভাবে একটা বিস্তৃতি করা হয় সেই বিষয়টা নিয়ে। এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এক্স প্লাস ওয়াই হচ্ছে একটা দ্বিপদী এবং এনটা হচ্ছে তার ঘাত। হ্যাঁ, স্যার যখন গত লাইভ ক্লাসটা পড়াইছিলাম তখন আমরা বলছিলাম যে এই পুরো জিনিসটার যে কোনো পদ যদি তুমি বের করতে চাও, যে কোনো পদ তুমি যদি বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে তোমাকে সহগ নির্ধারণ করতে হবে
এবং সহগ নির্ধারণ করার জন্য তোমার কাছে দুইটা রুলস আছে। সেই রুলসগুলো কি কি? প্যাসকেল ত্রিভুজ এবং দ্বিপদী উপপাদ্য। আমি আশা রাখছি সবাই অলরেডি এই বিষয়গুলো জানো। তারপর একটু রিমাইন্ড দিচ্ছি যেন মাথার ভিতরে একটা পরিবেশ তৈরি হয়, যেন তোমার আউটপুটটা ভালো আসে। এবং এই সহগটা তুমি সিলেক্ট করার পরে তুমি যে কোনো একটা ম্যাথে কখনোই একই সাথে এই দুই পদ্ধতিতে কাজ করতে পারবা না। যদি তুমি প্যাসকেল ত্রিভুজ ইউজ করো সহগ নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে তোমাকে পুরো অঙ্কটা প্যাসকেল ত্রিভুজের উপর নির্ভর করেই আগাইতে হবে। যদি তুমি দ্বিপদী উপপাদ্য নিয়ে কাজ করো, তাহলে পুরো অঙ্কটা তোমার দ্বিপদী উপপাদ্য নিয়েই শেষ করতে হবে। ওকে, এখন দেখো ঠান্ডা মাথায়, এরপরে সেকেন্ড অংশটাতে আমাদের ছিল হচ্ছে সাধারণত প্রথম যে এন থেকে কমতে কমতে জিরো হবে। বুঝো ভালো করে, এন থেকে কমতে কমতে জিরো হবে, অর্থাৎ প্রথম পদ যেটা হবে সেটার উপর পাওয়ারটা কি হবে? এন থেকে কমতে কমতে জিরো হবে। এটা একটা রুলস ছিল, গত লাইভ সেশনে আমরা এটা বুঝাইছি। এবং এখানে যেটা ছিল দ্বিতীয় পদ, এটা হচ্ছে জিরো থেকে বাড়তে বাড়তে এন হবে। হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। স্যার বলছি যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এই পুরো জিনিসটার আমরা যদি বিস্তৃতি করতে চাই, তাহলে সাধারণত আমাদের এখানে তিনটা পোর্শন আছে। একটা হচ্ছে সহগ, তারপর হচ্ছে প্রথম পদ, তারপর হচ্ছে দ্বিতীয় পদ। সো প্রথম পদের যে কাজটা সেটা হচ্ছে এন থেকে কমতে কমতে জিরো হবে, এবং দ্বিতীয় পদের বেলায় জিরো থেকে বাড়তে বাড়তে এন হবে পাওয়ারের ক্ষেত্রে। এগুলো আমরা যখনই কাজ করব সেটা আমরা আবার একটু রিমাইন্ড করে দিব। তারপর আমাদের জন্য একেবারে প্রথম গত লাইভ সেশনটাতে প্রথম সিকিউটা ছিল হচ্ছে এইটা। এবং আচ্ছা, একটু মেসেজ পড়ি। এখানে দেখতেছি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাদের সংখ্যায় এত কম কেন আমি জানি না। যেহেতু এই অধ্যায়টা আমাদের পেইড ব্যাচের বাচ্চারা অলরেডি এটা পারে, তাদের ইন্টারেস্ট একটু কম থাকতেই পারে, বাট বিষয়টা হচ্ছে যে সবার তো একটা রিভিশন হয়ে যাইতো। তোমরা জয়েন হইলে এখানে সবচেয়ে বেশি ভালো হইতো, কারণ যতই তুমি পারো, আসলে পড়ালেখার কোনো এন্ডিং স্টেজ নাই। হ্যাঁ, যে কোনো ওভাবে কনফিডেন্ট নিয়ে কখনোই বলা যাবে না যে আমার এই অধ্যায়টা শেষ। যতবার তুমি প্র্যাকটিস করবা ততবার নতুন কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু তোমার মাথায় ঢুকবে। সো কখনোই ওভাবে ফিল নেওয়া যাবে না যে আমার পুরো অধ্যায়টা আসলে শেষ। সো আমি মূল জিনিসে যাওয়ার আগে আমরা গত স্লাইড বা গত লাইভগুলা নিয়ে আলোচনা করছি, যেন হচ্ছে এই ফাঁকে তোমরা যারা জয়েন হওয়ার তারা যেন একটু জয়েন হতে পারো। আমরা এই সৃজনশীলটার, এই পুরো সৃজনশীলটা, এটা বোর্ড সৃজনশীল, এই পুরো সৃজনশীলটার আমরা ক নাম্বারটা হচ্ছে করেছিলাম, এবং আমরা হচ্ছে এটার খ নাম্বারটাও করেছিলাম। মনে হয় খ নাম্বার দিয়ে আমাদের শেষ হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা সৃজনশীল, বাট এই একটা সৃজনশীলের কতগুলা এখানে দেখো কতগুলা অনুরূপ আছে। অর্থাৎ যারা একটা প্যাটার্ন বুঝবে, এই আমি আসলে অঙ্ক এখানে করাইতে আসি না, শিখাইতে আসছি। আর অঙ্ক শিখানোর বিষয়টা হচ্ছে যে সাধারণত আমরা একটা প্যাটার্নকে ধরে দেওয়ার চেষ্টা করব, এবং শিক্ষার্থীরা নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে এই অনুরূপ বিষয়গুলোকে সে শেষ করবে। এবং এটা বি কনফিডেন্ট যে যে এই প্যাটার্নটা বুঝবে সে 100% অবভিয়াসলি সে এই পুরো অনুরূপ প্রত্যেকটা জিনিসকে সে ক্যাচ করতে পারবে বা ধরতে পারবে। সো এই বিষয়টা একান্তই ইম্পর্টেন্ট, মানে বোঝা যে আমার এই প্যাটার্নে কোন 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 অঙ্কগুলো যাচ্ছে, এবং এই প্যাটার্ন দিয়ে আসলে কোন কোন অঙ্কগুলো করা যাবে। এই পুরো বিষয়টা কিন্তু বোঝা হচ্ছে আমাদের এখানে মূল ফোকাস। কেন, তুমি সৃজনশীল তো হুবহু কমন কখনোই পাবা না। তাহলে সৃজনশীলের আসলে আমরা কমনটা পাই কি? সৃজনশীলের আমরা কমন পাই হচ্ছে প্যাটার্ন। অর্থাৎ আমরা যখন একটা প্যাটার্ন ধরে ফেলতে পারবো সৃজনশীলের ক্ষেত্রে, সেই প্যাটার্নটা আমরা ধরে ফেলতে পারলেই সাধারণত আমরা সৃজনশীলে আমরা অনুরূপগুলো ইজিলি করতে পারবো। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অঙ্কটার পরে যদি আমরা দেখি, আমাদের এটা মনে হয় হচ্ছে করা বাকি ছিল। লেট মি ফিনিশ। এটা হচ্ছে বাকি ছিল, এই যে এই অঙ্কটা আমাদের মেবি বাকি ছিল, কারণ এটা আমরা করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আর এটা হচ্ছে আমাদের দেওয়া প্রথম সৃজনশীলের গরুর ঘ নাম্বারের প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ 4 মার্কসের জন্য এই প্রশ্নটা, এবং এটারও কিন্তু অনুরূপ বাইসড আছে। সো আগের অঙ্কটার অনুরূপ আছে, এই অঙ্কটার অনুরূপ আছে, এবং যদি ভালো মতো দেখা যায় তাহলে সেক্ষেত্রে এটার অনুরূপ হচ্ছে 3টা, এবং আগের যে অঙ্কটা সেই আগের অঙ্কের অনুরূপ হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে এই অঙ্কটার অনুরূপ হচ্ছে 10টা ম্যাথ, এবং এই অঙ্কটার অনুরূপ হচ্ছে 3টা ম্যাথ। তাহলে 10 আর 3 হচ্ছে 13। টোটাল এই হচ্ছে আমাদের মূল কাহিনী। এখন আমরা আজকের ক্লাসে মেইনলি শিখবো হচ্ছে এই বিস্তৃতিটার আমরা মূল কাহিনী শিখবো হচ্ছে এই বিস্তৃতিটার এই অঙ্কটা, অর্থাৎ আমাদের সৃজনশীলটার গরুর ঘ নাম্বার হচ্ছে আমরা এখন শিখবো। এবং এখানে কি লেখা আছে দেখো তো, রাশিটির বিস্তৃতিতে
এক্স টু দি পাওয়ার 3 এর সহগ এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 135 গুণ হলে এ এর মান নির্ণয় করো। ইট মিনস দ্যাট এখানে ভালো করে বোঝা উচিত, ঠান্ডা মাথায় খেয়াল করো। আমরা সবাই জানি এটা হচ্ছে কি একটা দ্বিপদী, রাইট? এখন এই দ্বিপদীতে সাধারণত কয়টা পদ আছে বলো? দুইটা পদ আছে। এটা হচ্ছে আমাদের প্রথম পদ এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এবং এই যে প্রথম পদ, এই হচ্ছে দ্বিতীয় পদ, এই প্রথম পদ এবং এই দ্বিতীয় পদ, এই দুইটা মিলাই কিন্তু আমাদের দ্বিপদ বা দ্বিপদী। এবং এটার উপর ঘাত বা পাওয়ার হিসেবে কত আছে বলতো? 7। তার মানে এখানে আমরা লিখতেই পারি n = 7, রাইট? এবং এখানে লেখা আছে বিস্তৃতির a টু দি পাওয়ার কিউবের সহগ 560। আমরা সৃজনশীল কিভাবে ভালো করতে হয় এটার জন্য প্রথমেই আমরা রাখছি উদ্দীপক ভালো মতো দেখতে হবে, এরপর বলছি প্রশ্ন ভালো মতো দেখতে হবে। এখন যদি আমরা প্রশ্নের পর্বে যাই তাহলে লেখা আছে রাশিটির বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 3 এর সহগ। এখন সহগ বিষয়টা কি? সহগ বিষয়টা হচ্ছে এরকম জিনিস, দেখো একটু ঠান্ডা মাথায় ধরো এখানে লেখা আছে 2a x টু দি পাওয়ার 3। এখন এই জায়গাটার ভেতরে সাধারণত যেহেতু বলছে x টু দি পাওয়ার 3 এর সহগ, তাহলে মনে রাখতে হবে যদি x টু দি পাওয়ার 3 এখানে থেকে থাকে এবং এই x টু দি পাওয়ার 3 ছাড়া বাকি এর সাথে যা থাকবে, বাকি যা থাকবে x টু দি পাওয়ার 3 এর সাথে যা থাকবে, আমরা সাধারণত x টু দি পাওয়ার 3 এর পরে যা মানে সামনে যা থাকবে বা সাথে যা থাকবে সেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে তার সহগ। অর্থাৎ এখানে যে 2 এটাকে আমরা বলবো হচ্ছে x টু দি পাওয়ার 3 এর সহগ, x টু দি পাওয়ার 3 এর সহগ। বুঝা গেছে? অর্থাৎ আমরা যখনই কারো সহগ নিয়ে আলোচনা করব বা যখনই আমরা কারো সহগের কথা বলবো তখন ও ছাড়া বাকি ওর সাথে যাই থাকুক, চিহ্ন সহকারে যাই থাকুক, সেটাই হচ্ছে তার সাধারণত সহগ। বুঝা গেছে? তার মানে আমি যদি এখন বলতাম x টু দি পাওয়ার 5 এর সহগ, তার মানে বুঝতে হবে আমি যদি এখানে লিখি 2 হ্যাঁ x 5, দেখো এখানে আমি যদি বলি x টু দি পাওয়ার 5 এর সহগ, তাহলে এখানে বুঝে নিতে হবে এই যে অংশটা দেখতে পাচ্ছ x টু দি পাওয়ার 5, এই অংশটার সাথে যেটা আছে, এই অংশটার সাথে কি আছে? 2 আছে। তাহলে এই অংশটার সাথে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের সহগ। তাহলে আমরা এখানে লিখতেই পারি x টু দি পাওয়ার 5 এর সহগ, x টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে কত বলো? 2। এই হচ্ছে আমাদের বিষয়টা। সো এখানে ঠান্ডা মাথায় একটু খেয়াল করতে হবে যে আমরা সহগের অংশটা আর চলকের অংশটা বুঝছি কিনা। অর্থাৎ যখনই কোনো কিছু সহগ বলবে তখন ও ছাড়া ওর সাথে আর যত যাই থাকুক, হ্যাঁ, সবগুলোই হচ্ছে আমরা বলবো হচ্ছে সহগ। বুঝতে পারছি? ওকে, এখন এখানে মেসেজ দিচ্ছে আজকে এমবি নাই। হ্যাঁ, এগুলো আগে থেকেই তোমাদের রেডি হওয়া উচিত ছিল যে যেহেতু এটা তোমরা পারো, অনেকেই পেইড ব্যাচ এটা করে ফেলছো বা পারো এটা অনেকেই, এই জন্য অনেকে হয়তো বা লাইভটা জয়েন হল নাই, বাট এটা আসলে একটা রিভিশন হইতো। যাই হোক, যখনই মনে হবে বা কোনো পরীক্ষার আগে তোমার এমটি হতে পারে, ছোট ছোট পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষাগুলোর আগে যখনই তুমি সিলেবাসে দেখবা দ্বিপদী বিস্তৃতি আছে, তোমরা অবশ্যই এই রেকর্ডগুলো, এই লাইভটা আমাদের রেকর্ডেড থাকবে আমাদের ফেসবুক পেজে, ইডু পরিবারের ফেসবুক পেজে, এবং তোমাদের গ্রুপগুলোতে লিংক শেয়ার করা থাকবে। তোমরা এসে অবশ্যই রেকর্ডেডটা একবার দেখে যাবে, যেটা ওয়ান শট আকারে তোমার জন্য কাজে লাগবে। সো একটু খেয়াল রেখে বিষয়গুলো, ঠিক আছে? এখন দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা এই যে দ্বিপদীটা দেখতে পাচ্ছ সেই দ্বিপদীটার বিস্তৃতি করতে চাই। হ্যাঁ, যেখানে n এর মান কত বলতো? 7। n এর মান হচ্ছে 7। তখন আমাদের দ্বিপদীটা হচ্ছে a মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7। তাহলে আমরা সবাই জানি n এর মান যা হবে পদ সংখ্যা, n এর মান যা হবে পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। তার মানে n এর মান হচ্ছে 7, পদ সংখ্যা হবে 7 প্লাস 1 ইকুয়াল টু 8। তার মানে পদ সংখ্যা হবে 8টি। অর্থাৎ n এর মান ঠিক যাই হবে পদ সংখ্যা হবে তার চেয়ে একটা বেশি। তাহলে n এর মান হচ্ছে 7, তাহলে পদ সংখ্যা হবে 7 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে 8টি। পদ সংখ্যা হবে 8টি। এখন দেখো একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখানে যদি 8টা পদকে আমরা ডিজাইন করতে চাই প্রথমে, তাহলে আমরা বলছিলাম প্রথমে সহগ পর্বটা আসবে। সহগ শুরু হবে কি দিয়ে? 7 দিয়ে। তাহলে দেখো প্রথমটা হবে হচ্ছে আমাদের 7 0, এরকম করে আমরা 8টা দিয়ে দিব। 7 1, তারপর হচ্ছে 7 2, তারপর হচ্ছে 7 3, হ্যাঁ, তারপর হচ্ছে 7 4, এবং আমরা যদি এরপর যাই, হ্যাঁ, 7 5, তারপর হচ্ছে 7 6, তারপর হচ্ছে 7 7। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে টোটাল যেহেতু n এর মান হচ্ছে 7, সেহেতু
আমাদের পদ সংখ্যা হবে কয়টা? একটা বেশি। তার মানে 7 হলে আমাদের পদ সংখ্যা হবে 7 যোগ 1, তার মানে কয়টি? 8টি। 7 যোগ 1 টোটাল হবে 8টি। এখন ঠান্ডা মাথায় এখানে একটু বুঝতে হবে কিছু বিষয়, সেটা হচ্ছে কিরকম, আমাদের এখানে সহগ দেওয়া শেষ, 1 2 3 4 5 6 7 8। যখনই তুমি দেখো একটা পুরো কমপ্লিট বিস্তৃতি করতে যাবা, যখনই তুমি দেখবা উপরের সংখ্যাটার নিচের সংখ্যাটা, অর্থাৎ দেখো লাস্টে কি আছে 7 7, যখনই তুমি এরকম কিছু একটা দেখবা যে উপরে আর নিচে অর্থাৎ এই দুইটা সংখ্যা সেম সেম, তখনই বুঝতে হবে এই বিস্তৃতিটার এন্ডিংটা এখানেই হয়ে গেছে। সো আমরা এই পর্যন্ত যখনই পৌঁছাইছি তখনই আমরা আর সামনে আগাই নাই। কেন? যদি সামনে আগাইতাম পরেরটা হয়তো 7 আর নিচে হয়তো 8, কিন্তু আমরা কি বলছিলাম একেবারে দ্বিপদী বিস্তৃতির বেসিক ক্লাসে, যে উপরের সংখ্যাটার চেয়ে নিচের সংখ্যাটা কখনোই বড় হইতে পারে না, সর্বোচ্চ সমান হইতে পারে। এজন্য আমরা এখানে সমান সমানে যখনই পাবো তখনই আমরা আমাদের সহগ দেওয়ার কাজটা স্টপ করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম পদ দেওয়া, তাই না? তাহলে আমাদের এখানে প্রথম পদ কি বলো? এ। তাহলে আমরা প্রথম পদ দিলাম এ। দেখো সবগুলাতে আমরা প্রথম পদ দিয়ে দিচ্ছি এ এ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এ। হ্যাঁ, প্রত্যেকটারই আমরা প্রথম পদ দিয়ে দিচ্ছি। এবং আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটাতে কি লেখা ছিল বলতো? আমাদের সূত্রটাতে লেখা ছিল যে প্রথম পদের উপর যে পাওয়ারটা, সেই পাওয়ারটা হবে কি n থেকে কমতে কমতে 0 হবে। n থেকে কমতে কমতে 0 হবে, রাইট? এই পাওয়ারটা ছিল আমাদের, মানে এই সূত্রটার এটা ছিল n থেকে কমতে কমতে 0 হবে। তার মানে দেখো তো এখানে n এর মান কত বলো? 7। n এর মান হচ্ছে 7, তাহলে আমাদের এখানে 7 থেকে কমতে কমতে 0 হবে। তাহলে আমি যদি 7 থেকে কমাই, দেখো 7, এটা হবে 6, এটা হবে 5, এটা হবে 4, এটা হবে 3, এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 0। তার মানে প্রথম পদের পাওয়ারটা বিন্যাস কিভাবে করতে হবে? স্যার কি বলছি বলো? যে n থেকে, n মানে 7, 7 থেকে কমতে কমতে 0 হবে। তাহলে আমরা কি করলাম? প্রথম পদে এই যে 7 থেকে কমাইতে কমাইতে পাওয়ারটা 0 করলাম। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ এই যে প্রথম, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এখন আমাদের এই দ্বিতীয় পদ নিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে দ্বিতীয় পদ নিয়ে যদি কাজ স্টার্ট করি, তাহলে -x/3, দেখো দ্বিতীয় পদগুলো আমরা দিচ্ছি, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্নটাকে ইনক্লুড করতে হবে। তাহলে -x/3 আমরা দ্বিতীয় পদটা দিচ্ছি, এই যে -x/3। হ্যাঁ, এরপর এখানেও দিলাম -x/3। এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এটাকে যদি একটু হোয়াইট করে দিই, একটু যদি হোয়াইট করে দিই, এই যে দেখো x/3। ওকে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তারপর আবার সেম, হ্যাঁ, -x/3, 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 এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। বুঝার চেষ্টা করি একটু ঠান্ডা মাথায়। তাহলে এই পুরো বিষয়টা আমাদের দেওয়া শেষ। বাট আমরা তো প্রথম পদের উপর যেরকম পাওয়ার বিন্যাস করছি, নিঃসন্দেহে সেকেন্ড পদ যেটা, অর্থাৎ এই যে এই জায়গাটা আছে, এটার উপরে তো আমাদের পাওয়ার বিন্যাস করতে হবে। এবং আমাদের প্রথম স্লাইডে কি লেখা ছিল পাওয়ার বিন্যাসটা? যে দ্বিতীয় পদের বেলায় 0 থেকে বাড়তে বাড়তে n হবে, n মানে 7, তার মানে 0 থেকে পাওয়ারটা বাড়তে বাড়তে 7 হবে। তাহলে আমরা এখানে দিব কি বলো? 0। দেখছো? তারপর দেখো উল্টা, বুঝছো? একটা শুরু হবে n দিয়ে আর একটা শুরু হবে 0 দিয়ে, বাড়তে বাড়তে n হবে 1, তাহলে 0 এর পরে 1, এটা কি হবে 2, এটা কি হবে 3, হ্যাঁ, এটা কি হবে 4, এটা কি হবে 5, এটা কি হবে 6, এবং এটা কি হবে 7। দেখো, তার মানে দেখো আমরা এখানে পুরো যে পদ বিন্যাসটা করতেছি, সেই পদ বিন্যাসের ভিতরে আমাদের এমন হচ্ছে যে আমরা প্রথমে একটার উপরে n থেকে কমাইতে কমাইতে 0 করলাম, আরেকটাতে কি করছি আমরা 0 থেকে বাড়াইতে বাড়াইতে n করলাম, রাইট? সো আমাদের এই হচ্ছে বিষয়টা, তাই তো? এখন যদি আমরা একটু নেক্সট আগাই, দেখো ঠান্ডা মাথায় যদি আমরা একটু নেক্সট আগাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এই সহগগুলোর মান বাইর করে ফেলতে হবে। তখন আমরা ক্যালকুলেটর ইউজ করা জানি। এই পুরো অধ্যায়টার জন্য আমরা বলছি শিফট চাপ দিয়ে প্রথমে আমরা কত দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 7 0, এটুকের মান কত? 7 লিখবো, তারপর শিফট চাপ দিয়ে আমরা ভাগ চিহ্ন, এই যে দেখো শিফট, তারপর আমাদেরকে কি করতে হবে? ভাগ চিহ্ন চাপ দিতে হবে। তারপর এখানে ডিসপ্লেতে একটা সি লেখা উঠবে, তারপর আমাদেরকে নিচের সংখ্যাটা বসাইতে হবে। নিচের সংখ্যাটা হচ্ছে 0, তাহলে আমরা যদি 0 বসে 7C0, রেজাল্ট হচ্ছে 1, তার মানে এই এতটুকুর মান আসে হচ্ছে 1। আর দেখো তো এইটার উপর পাওয়ার আকারে 0 আছে, তার মানে এইটুকুর মান হচ্ছে 1, আর a টু দি পাওয়ার 7 আছে, তাহলে 1 ইন্টু a টু দি পাওয়ার 7 ইন্টু 1, আলটিমেটলি আমাদের রেজাল্টটা কিন্তু a টু দি পাওয়ার 7ই হবে। কেন? যাই আমরা 1 এর সাথে গুণ করি,
রেজাল্ট তো সেটাই হবে, তাই না? সো দ্যাট আমরা এই পুরো ব্যাপারটা এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, আর 1 এর সাথে একটু গুণ করলে আর 1 এর সাথে একটু গুণ করলে রেজাল্ট কিন্তু a টু দি পাওয়ার 7ই আসবে। ওকে, তার মানে আমাদের এই এতটুক জায়গা সলভ করা শেষ। এবার যদি আমরা একটু নেক্সট আগাই, তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। আমরা যদি একটু নেক্সট আগাই 7 1, তাই তো? তাহলে ওই যে আগের মতো 7 চাপ দিব, শিফট চাপ দিয়ে ভাগ চিহ্ন চাপ দিব, তারপর আমরা 1 লিখবো, রেজাল্ট হচ্ছে 7। তার মানে এইটুক জায়গা যদি আমরা সলভ করি, এইটুক জায়গা যদি আমরা সলভ করি, তাহলে এইটুক জায়গা থেকে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 7। দেখো 7C1 এর রেজাল্ট আসছে 7। তাহলে আমরা এখানে 7 বসাবো, রাইট? এরপর এখানে আমরা বলছিলাম যদি কোনো ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে এবং সেই মাইনাসটার উপরে যদি 1 থাকে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা সবাই জানি যদি মাইনাস এই পুরো জিনিসটার উপর বেজোড় আকারে পাওয়ার থাকে, তাহলে মাইনাসটা কিন্তু স্টে করে, অর্থাৎ মাইনাসটা থেকে যায়, রাইট? তাহলে সেক্ষেত্রে ভালো করে বুঝতে হবে এই মাইনাসটা কিন্তু থেকে যাবে। আর a টু দি পাওয়ার 6 এটা তো যা আছে তাই থাকবে। তাহলে আমরা লিখলাম a টু দি পাওয়ার 6, কারণ এটুক সলভ করে আমরা কি পাইছি বলো? 7 পাইছি। আর এটুক a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 6 ই থেকে যাবে। আর এটুক সলভ করলে আমরা কি পাই বলো? মাইনাস x/3 পাই, কারণ পাওয়ার আকারে বেজোড় আছে, বেজোড় থাকলে মাইনাসটা স্টে করবে, থেকে যাবে। ওকে, একটু গেল। এখন তাহলে আমাদের এই জায়গাটার ভিতরে সেকেন্ড জিনিসটা সলভ করা শেষ। এবার যদি আমরা একটু 3 নাম্বার জিনিসে আসি, তাহলে সেক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো। প্লাস চিহ্ন দিলাম, 7/2। তাহলে এখন দেখো 7 চাপ দিলাম, তারপর শিফট চাপ দিয়ে ডিভাইডেড চিহ্ন চাপ দিলাম, এখানে কত আছে? 2 আছে। এখন আমাদের কি করতে হবে? 2 চাপ দিতে হবে। হ্যাঁ, 21, অর্থাৎ এইটুক জায়গা যদি সলভ করি তাহলে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে 21, যে আমরা 21 লিখলাম। ভালো করে বুঝতে হবে, আমরা যদি এইটুক সলভ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 21, আর এটা হচ্ছে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5। আর আমরা যদি এইটুকরে সলভ করতে যাই তাহলে মাইনাসের উপর যেহেতু জোর আছে, তাহলে মাইনাসটা চলে যাবে, রাইট? মাইনাসটা চলে যাবে। এবং এখানে দেখো তো x এর উপরে স্কোয়ার আছে, তার মানে x স্কোয়ার। আবার দেখো 3 এর উপরে স্কোয়ার আছে, 3 এর উপরে স্কোয়ার মানে কত বলো? 9, রাইট? এটুক তো বুঝছি। এখন দেখো এরপর এটুক সলভ হওয়ার পর যদি আমরা এখানে আসি, তাহলে সেক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করো। 7/3, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করবো? 7 লিখে শিফট চাপ দিয়ে ভাগ চিহ্ন চাপ দিব এবং আমরা 3 লিখবো। তাহলে আমাদের রেজাল্ট আসছে কত? 35। দেখছো? তাহলে আমরা এইটুক জায়গা থেকে, অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা রেজাল্ট পাই হচ্ছে কত বলো? 35, তাই না? এরপর দেখো এইটা যদি করি তাহলে সেক্ষেত্রে এটা হবে a টু দি পাওয়ার 4, রাইট? আর এইটুক জায়গা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে মাইনাসের উপর কি আছে? 3 আছে। তাহলে আমরা জানি মাইনাসের উপর যদি 3 থাকে, আবারও বলতেছি, যদি মাইনাসের উপর 3 থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসের উপর 3 মানে কি বলো? মাইনাসের উপর বেজোড়। তাহলে মাইনাসের উপর যেহেতু বেজোড় আছে, ভালো করে বুঝতে হবে, মাইনাসের উপর যেহেতু বেজোড় আছে তার মানে মাইনাসটা কি থেকে যাবে। আর এক্স এর উপর 3 তার মানে এটা এক্স কিউব বোঝায়। আর 3 এর উপর 3 তার মানে এটা 27, 3 3 9 3 9 27, তার মানে এটা হবে নিচে 27। ওকে, এরপর নেক্সট যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে এইটা নিই 7/4, তাহলে সেক্ষেত্রে 7 শিফট চাপ দিয়ে ভাগ, তারপর আমরা যদি লিখি 4, তাহলে রেজাল্ট আসে কত বলো? 35। রেজাল্ট আসে হচ্ছে 35। তাহলে এইটুক জায়গা থেকে আমরা রেজাল্ট পাই হচ্ছে 35, রাইট? বুঝতে হবে এইটুক জায়গা থেকে আমরা 35 রেজাল্ট পাই 7C4 থেকে। আর a কিউবের জায়গায় থেকে যাবে। এরপর আমরা এইটুক সলভ করব। এখানে কিন্তু আমি জানি না লেখা দেখা যাচ্ছে কিনা, বাট এখানে আমি যেটা লিখছি সেটা হচ্ছে -x/3, -x/3 লিখছি এই জায়গাটাতে। আর এটার উপরে পাওয়ার আকারে 4 আছে, আর মাইনাসের উপর যেহেতু জোর আছে তাহলে মাইনাসটা চলে যাবে। আর x এর উপর 4 আছে, তাহলে দিস ইজ x টু দি পাওয়ার 4। আর 3 এর উপর 4 আছে, তাহলে 3 এর উপর যদি 4 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা পাওয়ার আকারে 4 দিলাম, রেজাল্ট হচ্ছে 81। 3 এর উপর 4 থাকলে পাওয়ার আকারে এটা রেজাল্ট হচ্ছে 81। তাহলে দেখো তো আমরা একটু সলভ করে এই জায়গাটা পাইলাম। হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝতে হবে বিষয়গুলো। হ্যাঁ, এখন এরপর এটা সলভ হয়ে যাওয়ার পরে যদি আমরা একটু নেক্সট আসি, আর নেক্সটে যাওয়ার জন্য আমাদের একটু পেজটা হচ্ছে একটু উপর উঠাইতে হবে। লুক এট দিস। ওকে, এই চলো এবার যদি আমরা একটু দেখি এরপর যদি আমরা নেক্সট যাই তাহলে আমাদের এটা কিন্তু সলভ করা শেষ, এই অংশটা সলভ করে ফেলছে। এবার আমরা এখানে আসি। দেখো বাবা, এই অংশটা যদি আমরা সলভ করতে যাই তাহলে এটা হচ্ছে 7/5। তাহলে 7/5 হচ্ছে 7 শিফট চাপ দিয়ে ভাগ চিহ্ন চাপ দিতে হবে, এবং এটা হচ্ছে 5 দিতে হবে, রেজাল্ট হচ্ছে 21, রাইট? 7C5 হচ্ছে 21। তাহলে 7/5 এটার রেজাল্ট হচ্ছে 21। তাহলে আমরা এখানে দিব কি বলো? 21 দিব। আর এটাকে করলে হবে a স্কোয়ার হবে। আর মাইনাস এই জিনিসটার উপর পাওয়ার আকারে বেজোর আছে, তাহলে মাইনাসটা থেকে যাবে।
আর x এর উপর পাওয়ার আকারে এটা কি হয় x টু দি পাওয়ার 5 হয়। আর 3 এর উপর 5 আমরা আমাদের ক্যালকুলেটরের সাহায্যে 3 টু দি পাওয়ার 5 নির্ণয় করব, রেজাল্ট হচ্ছে 243। তাহলে 243 243 দেখছো? ওকে, এরপর আমাদের একটু সলভ করা শেষ, এবার আমরা এখানে আসবো সলভ করতে। চলো 7 6, তাহলে 7 6 যদি সলভ করতে যাই 7 শিফট চাপ দিয়ে ভাগ চিহ্ন চাপ দিব, এটা হচ্ছে 6 6 চাপ দিব, রেজাল্ট আসছে কত বলো তো 7, রাইট? তাহলে 7 6 এটুকু রেজাল্ট আসছে 7, বুঝো ভালো করে। আর a টু দি পাওয়ার 1, তার মানে এটা রেজাল্ট হচ্ছে 1। আর এখানে মাইনাস আছে এবং এই মাইনাসটার উপর 6 আছে এবং মাইনাসটার উপর যেহেতু জোর আছে তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, রাইট? মাইনাসটা প্লাস হয়ে যাবে, বুঝো ভালো করে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এবার x এর উপর 6 আছে, তাহলে x টু দি পাওয়ার 6, আর 3 এর উপর 6 আছে। যদি আমরা চিন্তা করি 3 এর উপর 6, তাহলে 3 টু দি পাওয়ার 6, 3 এর উপর 6 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 6 এবং রেজাল্ট হচ্ছে 729 729। তাহলে x এর উপর 6 দিলে x টু দি পাওয়ার 6 আর 3 এর উপর 6 দিলে কত হয় 729। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 729। ওকে, এরপর আমাদের বাকি অংশটা বাকি, একদম লাস্টেরটা বাকি 7 7। তাহলে 7 7 সি করলে কত হয় দেখো, 7 7 আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে 1। তাহলে এইটুক জায়গা সলভ করলে আমাদের রেজাল্ট হচ্ছে 1। আর a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর মাইনাসের উপর 7 আছে, তার মানে যেহেতু বেজোড় আছে মাইনাসটা থেকে যাবে। আর x এর উপর 7 আছে, তার মানে দিস ইজ x টু দি পাওয়ার 7। আর 3 এর উপর 7 আছে, 3 এর উপর 7 থাকা মানে হচ্ছে 3 আর উপরে 7, রেজাল্ট হচ্ছে 2187। তার মানে এখানে হবে 2187। এই হচ্ছে আমাদের বিষয়টা, ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘটনাটা ঘটছে। দেখো তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো, যদি কোনো দ্বিপদীতে এমন থাকে যে দ্বিপদীটার মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, আবার বলি দ্বিপদী মানে দুইটা পদ, তো দুইটা পদের মাঝখানে তো একটা চিহ্ন থাকে, হয় প্লাস থাকে না হয় মাইনাস থাকে। তো যদি কোনো দ্বিপদীর মাঝখানে মাইনাস থাকে তাহলে তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবা একটা একদম প্রথমটা এটার সামনে প্লাস হবে, পরেরটার সামনে মাইনাস হবে, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস। মানে কি, অর্থাৎ যদি কোনো দুইটা পদের মাঝখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে আগাবে। আর যদি দুইটি দ্বিপদীর মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে প্রত্যেকটাই সাধারণত প্লাস চিহ্ন দিয়ে আগাবে। এই হচ্ছে আমাদের কাজ, মানে এই হচ্ছে আমাদের ঘটনা, মানে যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই সেটা হচ্ছে আমাদের এখানে বিষয়। যে স্যার কি বলছি বলতো, স্যার বলছি হচ্ছে যদি মাইনাস থাকে দুইটা পদের মাঝখানে, যেমন আমি তোমাকে বলতেই পারি যে বাবা x মাইনাস 5/a এটার দ্বিপদী বিস্তৃতি করো, তাহলে দেখো তো এখানে দ্বিপদীটার মাঝখানে কি আছে, মাইনাস আছে। তাহলে যখনই তুমি এটা দ্বিপদী করবা, যখনই এটা তুমি সলভ করতে বসবা, তখনই এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম। বুঝা গেছে? বুঝছো কিনা, একটু বুঝছো কিনা? এখন দেখো একটু ঠান্ডা মাথায় খেয়াল করো ভালো করে। আর যদি এখানে প্লাস চিহ্ন থাকতো মাঝখানে তাহলে সব চিহ্নগুলাই কিন্তু প্লাস হইতো। এটা একটু বুঝার বিষয় এবং এটা একটু মানে মাথা ঠান্ডা রেখে টেকনিক্যালি আগাইতে পারলে পরীক্ষাতে তোমার অনেকটা সময় বাঁচবে। এখন তোমাদের যদি মনে হয় যে স্যার আপনি যেটা করছেন সেটাতে তো অনেক টাইম লাগতেছে, না বাবা অনেক টাইম লাগতেছে না, এটা পুরোটাই হচ্ছে প্র্যাকটিস। তুমি যখনই 4-5টা, বেশি না, আমি বলবো না তুই 50টা অঙ্ক করলে তোর হাত খুলে যাবে মাথা খুলে যাবে, না ব্যাপারটা এরকম না। তুই যদি কেবল ওই 4-5টাই একটু মনোযোগ দিয়ে অঙ্ক করতে পারিস, দেখবি অটোমেটিক্যালি তোর সেখানে এমনি তোর কলম অটোমেটিক চলতেছে, তুই বুঝবি যে আমার কি করতে হবে কিভাবে যাইতে হবে, সো তুমি এটা বুঝবা। হ্যাঁ, এখন দেখো আমাদের কিছু কাজ তো এখনো বাকি আছে, তাই না? দেখেন তো বাবারা, যে কাজগুলো আমাদের এখনো বাকি সেই কাজগুলো যদি আমরা একটু সলভ করি তাহলে সেক্ষেত্রে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখান থেকে a টু দি পাওয়ার 7ই আসবে। তারপর দেখো এখানে প্লাসে মাইনাসে কি হয় বলো, মাইনাস হয়। উপরে কে কে আছে বলো, উপরে আছে হচ্ছে 7, দেখো 7 a টু দি পাওয়ার 6 x, আর নিচে আছে 3। একটুক জায়গা কিন্তু সবারই বোঝার কথা, জাস্ট উপরের গুলাকে একসাথে করে আর নিচের গুলাকে একসাথে করে আমি উপরে একটা লিখছি নিচে একটা লিখছি, সবার এটা বোঝার কথা। এরপর প্লাস, দেখো প্লাস চিহ্ন দিলাম। এবার বলো তো উপরে কি আছে, 21 a টু দি পাওয়ার 5 x স্কয়ার ডিভাইডেড বাই 9। এবার যদি আমরা এখানে তাকাই তাহলে দেখো তো প্লাসে মাইনাসে কি বলো, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে যদি মাইনাস হয় আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো এখানে কি হবে বলো, 35 a টু দি পাওয়ার 4 x কিউব ডিভাইডেড বাই কত বলো তো 27। এরপর যদি আমরা এখানে আসি তাহলে প্লাস চিহ্ন দিলাম,
হ্যাঁ, প্লাস চিহ্ন যদি দিই তাহলে সেক্ষেত্রে 35 a টু দি পাওয়ার কিউব x টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে 81। ওকে, এবার যদি আমি আরেকটু আগাই, দেখো আরেকটু যদি আগাই, নেক্সট যদি একটু আগাই, আমরা এটা সলভ করে ফেলছি, এরপর যদি আমরা পরের লাইন একটু সলভ করি, এগুলো একটু লম্বা লম্বা হবে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, হায়ার ম্যাথে অঙ্ক সবসময় বড় লাইনের হবে। হ্যাঁ, এটা বুঝতেই হবে, তুমি হায়ার ম্যাথ করতে আসছো, হায়ার ম্যাথ মানে হচ্ছে, বুঝছস তো, মানে একটু তো বেশি হবেই। হ্যাঁ, এটা যদি জেনারেল ম্যাথের মতো লাইন হয় তাহলে তার হইলো না, হায়ার কথাটা তো অ্যাড করতো না। হায়ার ম্যাথ মানে হচ্ছে লাইনগুলো অনেক লম্বা হবে, একটু জটিল হবে, একটু মাথা খাটাইতে হবে, একটুখানি নিজেকে পুশ করতে হবে। সব মিলেই কিন্তু হায়ার ম্যাথটা তোমাকে ওইভাবে দেখতে হবে। এখন তুমি যদি এটাকে ওই মানে যেভাবে রিডিং পড়লে হয়ে যাবে ব্যাপারটা, এরকম কিন্তু চিন্তা করলে হবে না। সো লাইন বড় দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, কারণ শিখার ভিতরে ইন্টারেস্টটা রাখতে হবে, ধরে রাখতে হবে লাইনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। কারণ হায়ার ম্যাথ যেমনটা কঠিন তেমন আবার বুঝলে পানির মতো সহজ। সো তোমাকে দুইটা টেস্টই আসলে নিতে হবে, কেমন তোমার ফিল হচ্ছে সেটা তোমাকে কিন্তু অঙ্কের মাধ্যমেই তোমার ফিলটা নিতে হবে। হ্যাঁ, আমি অঙ্কটা দেখে ভয় পাচ্ছি কিন্তু একবার বুঝে ফেলছি, আমি তোমারে কিন্তু টেস্টটাও অনেক ভালো দিবে। সো তোমাকে বড় লাইনে কখনোই ভয় পাওয়া যাবে না। যাই হোক বাবারা, আমরা একটু সলভ করে এটা পাইছি, তো যদি আমরা নেক্সট আগাই, এটাতে আগাই, দেখো প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস মাইনাস হয়। এরপর যদি আমরা একসাথে করি তাহলে 21a স্কোয়ার x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 243। এবার দেখো প্লাস চিহ্ন দিলাম, এরপর দেখো এখানে কি আছে, 7a x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 7 to 9। এরপর যদি এখানে প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস। এরপর দেখো x টু দি পাওয়ার 7 21, হ্যাঁ 8 7। অর্থাৎ আমরা সবগুলাই এখানে সলভ করে ফেলছি, সবগুলাই সলভ করে ফেলছি। এখন আমরা এখানে যে সবগুলো সলভ করে ফেলছি, আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে x টু দি পাওয়ার 3 এবং x টু দি পাওয়ার 5। প্রশ্নের একেবারে বোল্টেজ করা জায়গাটা কি ছিল, আমি যদি প্রশ্নটা একটু দেখাই তাহলে তোমরা একটু খেয়াল করতে ভালো করে, এই লাইন উঠে যাচ্ছে, চলো দেখেন বাবারা, আমরা যদি প্রশ্নটা একটু দেখাই তাহলে তোমরাই বলো এখানে প্রশ্নটাতে কি দেখা যাচ্ছে, বলো x টু দি পাওয়ার 3 এবং এখানে দেখা যাচ্ছে x টু দি পাওয়ার 3 এবং x টু দি পাওয়ার 5। তাহলে তোমাকে কিন্তু পুরোপুরি খুঁজতে হবে এই দুজনকে, x টু দি পাওয়ার 3 এবং x টু দি পাওয়ার 5 কে খুঁজতে হবে। চলো এবার যদি আমরা একটু আগের জায়গায় ফেরত যাই, তাহলে x টু দি পাওয়ার 3 আর x টু দি পাওয়ার 5 খুঁজতে বলছি, তাই না? আমরা যে লাইনটা সলভ করে পাইলাম বা যে লাইনটা আমরা এন্ডিং টানলাম, এই লাইনটার আমাকে দুইটা জিনিস খুঁজতে হবে, একটা হচ্ছে x টু দি পাওয়ার 3 এবং আরেকটা হচ্ছে x টু দি পাওয়ার 5। এখন যদি আমরা x টু দি পাওয়ার 3 টাকে খুঁজতে যাই তাহলে দেখো তো এখানে x টু দি পাওয়ার 3 কোনটা, এই যে এইটা, আর x টু দি পাওয়ার 5 কোনটা, এই যে এইটা। ওকে, তার মানে এখানে দেখো দুইটা জিনিসকে যদি আমরা খুঁজতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম x টু দি পাওয়ার 3 এবং x টু দি পাওয়ার 5। এবং একটু আগে তোমাকে যখন সহগ নিয়ে বলা হচ্ছিল তখন কি বলা হয়েছে বলো, যার সহগ সেই ছাড়া, আমি আবার বলি, যার সহগ সেই ছাড়া, সরি যার সহগ নির্ণয় করতে বলবে তারা, তার মানে সে ছাড়া বাকি যা থাকবে সবই হচ্ছে তার সহগ, তাই না? যেমন যদি বলা হয় x টু দি পাওয়ার 3 এর সহগ, তাহলে বলতো বাবা x টু দি পাওয়ার 3 কই পাইছিস, এখানে পাইছিস না, চিহ্ন সহ ওর সাথে আর কে কে আছে বলো, x টু দি পাওয়ার 3 এর সহগ। এটা যদি বলে তাহলে তোকে বুঝে নিতে হবে যে ও ছাড়া ওর এই রাশিটার বা এই পদটার ভিতরে আর কারে কারে দেখতে পাচ্ছ বলো, চিহ্ন সহ, তাহলে মাইনাস দেখতে পাচ্ছ, 35 দেখতে পাচ্ছ, a টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছ, আর নিচে 27 দেখতে পাচ্ছ, তাই না? ও ছাড়া, ও ছাড়া, তাহলে x টু দি পাওয়ার 3 এর সহগ হচ্ছে ও ছাড়া যা তুমি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে x টু দি পাওয়ার 3 এর সহগ। দ্যাট মিন্স মাইনাস 35 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 27। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেছে একটু? ওকে, যদি একটু বুঝে থাকো, এরপর যদি আমরা নেক্সট আসি তাহলে আরেকটা হচ্ছে x টু দি পাওয়ার 5। তাহলে এখানেও x টু দি পাওয়ার 5 আমরা কি লিখতে পারি বলো, x টু দি পাওয়ার 5 এর সহগ ইকুয়াল টু, দেখো তো বাবা x টু দি পাওয়ার 5 ছাড়া যা যা তুমি দেখতে পাচ্ছ x টু দি পাওয়ার 5 এর সহগ ছাড়া, তাহলে কি বলতো, মাইনাস 21 a স্কয়ার ডিভাইডেড বাই 243, রাইট? এটুকু তো আমরা বুঝতেই পারছি নাকি? সো এখানে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা x টু দি পাওয়ার 3 এর সহগ দেখতে পাচ্ছি এবং x টু দি পাওয়ার 5 এর সহগ দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের একটা সহগ, এই হচ্ছে একটা সহগ। এখন আমাদেরকে বলা হয়েছে x টু দি পাওয়ার 3 এর সহগ, বুঝো ভালো করে, x টু দি পাওয়ার 5 এর সহগের 135 গুণ হলে
x টু দি পাওয়ার 3 এর সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের 135 গুণ হলে। চলো আমরা দুইটারই সহগ পেয়ে গেছি। কার কার সহগ পেয়ে গেছি আমরা বলো তো? x টু দি পাওয়ার 3 এর সহগও পেয়ে গেছি, x টু দি পাওয়ার 5 এর সহগও পাওয়া গেছে। বুঝার চেষ্টা করে ভালো করে। এখন আমাদের এখনকার কাজ হচ্ছে কি বলো, প্রশ্ন অনুযায়ী সাজানো। তাহলে আমরা আমাদের প্রশ্ন মতে কি লিখতে পারি বলো তো? প্রশ্ন মতে হ্যাঁ কি বলছে বলো তো? x টু দি পাওয়ার 3 এর সহগ ইকুয়াল টু কি বলো? x টু দি পাওয়ার 5 এর সহগের কত গুণ বলো তো? 135 গুণ। তাহলে স্যার এখানে লিখতে পারি 135 ইনটু, পারি কিনা বলো? তাহলে একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। যে বিষয়টা খেয়াল করতে হবে সেই বিষয়টা হচ্ছে স্যার কি লিখছি বলো? x টু দি পাওয়ার 3 এর সহগ ইকুয়াল টু কি 135 গুণ কার? x টু দি পাওয়ার 5 এর সহগ। বোঝার চেষ্টা করতে হবে ভালো করে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। স্যার তাহলে এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 3 এর সহগ ইকুয়াল টু 135 ইনটু x টু দি পাওয়ার 5 এর সহগ। প্রশ্ন মতে x টু দি পাওয়ার 3 এর সহগ x টু দি পাওয়ার 5 এর সহগের 135 গুণ। দেখো 135 গুণ, এভাবেই তো। এখন দেখো যদি আমরা এরপর x টু দি পাওয়ার 3 এর সহগটা লিখি তাহলে কি আসে বলো? -35 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 27 ইকুয়াল দিলাম, এখানে কি লিখবো? 135 লিখবো, ইনটু x টু দি পাওয়ার 5 এর সহগ কি বলো? -21 a স্কয়ার ডিভাইডেড বাই 243, রাইট? এখন আমরা যদি দুই পাশ থেকে মাইনাস মাইনাসকে বাদ দিই, দুই পাশ থেকে যদি আমরা মাইনাস মাইনাসকে বাদ দিই, এখন এটা কিন্তু 21, রাইট? এবং দেখো একদম ভালো করে বুঝো, একটা একটা করে স্টেপ শেষ করি। আমরা এই ইকুয়েশনে এসে যখনই দাঁড়াইছি তখন আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কেবল ভালো করে বোঝার চেষ্টা করো। এখান থেকে এর মানটা খুঁজতে হবে। এর মান কার মান? এর মান খুঁজতে হবে এখান থেকে। বুঝেন বাবারা, একটু ঠান্ডা মাথায় বুঝেন। আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, এবং দেখো এখানে আছে a স্কয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 4, যদি আমরা a স্কয়ার আর a স্কয়ার বাদ দিয়ে দিই, মাইনাসটাও যদি বাদ দিই, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 35 a স্কয়ার ডিভাইডেড বাই 27। কেন বলো? মাইনাসটা বাদ দিলাম, আবার 4টা ছিল, দুইটা বাদ দিলাম, তাহলে আর দুইটা থাকবে। আর এখানে কি থাকবে বলো? 135 ইনটু 21 ডিভাইডেড বাই 243। দেখো বুঝো ভালো করে, মাইনাস মাইনাস তো বাদই দিলাম, আর 21 আর 135 তো উপরে গুণ আকারে আছে, সেটা গুণ আকারে উপরে লিখলাম। আর a স্কয়ার এখানে a টু দি পাওয়ার 4 এর সাথে দুইটা চলে গেল, তাহলে ওইটা বাদ হয়ে গেল, নিচে 243, নিচে 243 লিখলাম। এখন দেখেন বাবারা, আমরা যদি এখানে একটা ক্যালকুলেট করতে চাই বা আমরা পুরোটাকে যদি একটু মিলাইতে চাই, হ্যাঁ কে লিখছে স্যার? থার্ড লাইনটা বুঝি নাই। তুমি লাইভে জয়েন হইছো অনেক পরে, রিময় দত্ত লাইভে অনেক পরে জয়েন হইছো। থার্ড লাইনটা এজন্য হয়তো তুমি বুঝো নাই। আমি নিঃসন্দেহে এটা বুঝানোর পরে পারি তুমি থার্ড লাইনের পর থেকে বুঝছো কিনা আগে সেটা একটু কমেন্ট করে জানাও আমাকে। তুমি যদি লেটে শুরু করো তাহলে থার্ড লাইনটা বুঝবে না, কারণ থার্ড লাইনটা হচ্ছে পুরো একটা প্যাটার্নের উপর, যেটা তোমার আগে লাইভ ক্লাসটা করতে হবে। তুমি আগে আমাকে জানাও তুমি আগে লাইভ ক্লাসটা করছো কিনা, তারপর আমি তোমাকে থার্ড লাইনটা আবার বুঝাবো। কিন্তু আগে তোমাকে বুঝতে হবে তুমি এটার বেসিক জানো কিনা। আমরা কিন্তু লাইভ করতেছি সৃজনশীল পর্ব নিয়ে, যারা বেসিক জানে তারা এটা ক্যাচ করতে পারবে, বাট যারা বেসিক জানেও না তারাও কিন্তু শুরু থেকে লাইভে জয়েন থাকলে এই জিনিসটা আশা করি বুঝতেছে। সো তুমি আমাকে একটু কমেন্ট করে জানাও রিময় দত্ত যে বাবা তুমি আগের বেসিকটা করছো কিনা, অথবা তুমি দ্বিপদী বিস্তৃতির বেসিকটা জানো কিনা। যদি না জানো তাহলে সেক্ষেত্রে তুমি আগে ক্লাসগুলো দেখবা, আর যদি এরপরেও না বুঝো তাহলে তুমি অবশ্যই আমাদের এখানে ফেসবুকের লিংক দেওয়া আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে একটু তুমি স্যারকে ফোন দিও বা মেসেজ দিও, স্যার তোমাকে বুঝাই দিব। বিকজ অফ দ্যাট এটা পুরো একটা অধ্যায়ের বেসিক, ওই লাইনটা থার্ড লাইনটা। সো তোমাকে এটা যদি বুঝাইতে চাই আমাকে পুরো অধ্যায়টা আবার রিক্যাপ করতে হবে। আমার বুঝাইতে কোনো সমস্যা নাই, কিন্তু আগে তুমি ক্লাসটা দেখে আসবা। ওকে চলো নেক্সট শুরু করি। এখন দেখো আমরা এখানে লিখলাম হচ্ছে 35 a স্কয়ার ডিভাইডেড বাই 27 ইকুয়াল টু, দেখো তো আমরা যদি গুণ করি, দেখো 135 গুণ 21 গুণ করলে হয় হচ্ছে 2835। বুঝো ভালো করে, 2835, আর নিচে হচ্ছে 243। ওকে, এবার আমরা এটাকে যদি আর গুণ করি, যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা জানি এই অংশটার সাথে এই অংশটা গুণ হবে। তাহলে 35-এর সাথে আমাদের গুণ হবে হচ্ছে কত? 243। রেজাল্ট হচ্ছে কত? 8505, আর সাথে a স্কয়ারটা থাকবে, ইকুয়াল চিহ্ন দিলাম, পরে হচ্ছে 2835। দেখো 2835 ইনটু সাথে হচ্ছে 27, হ্যাঁ রেজাল্ট হচ্ছে কত? দেখো 765
5 4 5। এরপর আমরা কি করব, এটা গুণ আকারে আছে, ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে। তাহলে a স্কয়ার ইকুয়াল টু 7 6 5 4 5 ডিভাইডেড বাই 8 5 0 5। অর্থাৎ এই রেজাল্টটাকে আমরা ভাগ করব 8 5 0 0 দিয়া। 8 5 যদি 0 0 দিয়ে ভাগ করি তাহলে 7 6 5 4 5, হ্যাঁ, ডিভাইডেড বাই 8 5 0 0। তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 9 9 আসে, এজ লাইক 9 আসে, আমাদের রেজাল্ট আসে হচ্ছে 9। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 9। ওকে, তাহলে দেখেন তো বাবারা, এখান থেকে আপনারা a স্কয়ার ইকুয়াল টু কি পাইছেন বলেন, 9 পাইছেন। তাহলে আমরা যদি রুট করি তাহলে a স্কয়ার, দেখো দুইটাকে যদি রুট করি তাহলে আমরা সবাই জানি রুট আর স্কয়ার কাটা যায়, আর এখানে থাকবে হচ্ছে 3। তাহলে এর মান কত আসছে বলো তো, 3 আসছে, এর মান 3 আসছে। ওকে, এর মান কত আসছে বলো, 3। এখানে একটা বেসিক আছে জানো, একটা সুইট বেসিক আছে, সুইট বেসিক। সুইট বেসিকটা কেমন, যে স্যার কেন স্কয়ার আর রুট কাটা যায়, দেখো একটু ঠান্ডা মাথায় এই সুইট বেসিকটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, দেখো ভালো করে, আমরা সবাই জানি রুট মানে কত বলো, হাফ, তাই না? এখানে আবার স্কয়ারও আছে একটা, তাই না? তাহলে আমি এই যে রুটটা হাফ আকারে যদি লিখতে চাই তাহলে ওটা কিন্তু পাওয়ার আকারে হাফ হয়। এবার দেখো তো এ স্কয়ারের উপরে পাওয়ার আকারে আমি এখানে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট এখানে একটু বোঝার চেষ্টা করো, এটা মনে দেখা যাচ্ছে না, এই সাইডটা দেখা যাবে। স্যার বলছি কি বলো, এ স্কয়ার আর রুট মিলে কিভাবে কাটাকাটি যায়, এটা একটা সুইট বেসিক ম্যাথের। সো এটা একটু বোঝার চেষ্টা করো। স্যার বলছি রুট মানে হচ্ছে হাফ, তাহলে এ স্কয়ার লিখলাম, আর এই রুটটা পাওয়ার আকারে হাফ হয়ে গেছে, বোঝার চেষ্টা করো, এই রুটটা পাওয়ার আকারে হাফ হয়ে গেছে। এবার এই যে 2টা দেখতেছো, এই 2 এর সাথে যদি আমি হাফ কে গুণ করি তাহলে দেখো 2 ইনটু কি হয় বলো, হাফ হয়। তাহলে এবার যদি এটা কাটাকাটি করি তাহলে a টু দি পাওয়ার কি হয় বলো, 1। তাহলে দ্যাট মিন্স এটার রেজাল্ট হচ্ছে 1। মানে বুঝছো তো, এ মানে কাটাকাটি করে দেখছো এ হয়ে গেছে, 1 বলি নাই, এ। সো দেখো এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, গুনে গুনে কাটলে 1 হয়। তারপর দেখছো তো a টু দি পাওয়ার 1 লিখলেও যে কথা, না লিখলেও একই কথা, 1। তাহলে রেজাল্ট হচ্ছে এ। এভাবেই আসলে কি হয় বলতো, স্কয়ার আর রুট কাটাকাটি যে একটা জিনিস, এই যে এভাবে ভ্যানিশ হয়। সো আমাদের এখানে এর মান কত আসছে বলতো, 3। আমরা ব্যাক টু দা অঙ্ক, এখানে এর মান আসছে হচ্ছে 3। সো আমাদের প্রথম প্রশ্নটাই ছিল, বা আমাদের বাকি মানে গত লাইভ থেকে যে গত লাইভের যে জিনিসটা ছিল আমাদের, সেই জিনিসের বাকি অংশটা ছিল এই অঙ্কটা সলভ করে দেওয়া। এবং এই অঙ্কটার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে কিভাবে চলে গেছে, দেখো এই যে ওয়েট, হ্যাঁ এই যে প্রশ্নটা ছিল। ওকে, এই যে দেখো এর মান কত, ওয়েট, হ্যাঁ আসবে, একটু লোড নিচ্ছে, দ্রুত আমি চাপ দিয়ে দিছি। সো আমাদের প্রশ্নটা হচ্ছে এর মান নির্ণয় করো। সো আমরা এখানে এর মান নির্ণয় করতে পারছি, এবং আমাদের এর মানটা আসছে কত বলতো, 3। তার মানে দেখছো কাজ কি, স্টেপ নাম্বার 1, এই পুরো অঙ্কটাতে কি করা লাগছে বলতো, স্টেপ নাম্বার 1, সেই 1 স্টেপ নাম্বারটা হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, বিস্তৃতি করতে হবে আগে। স্টেপ নাম্বার 1 হচ্ছে আগে বিস্তৃতি করতে হবে। তারপরে স্টেপ নাম্বার 2টা কি ছিল এই অঙ্কের, স্টেপ নাম্বার 2টা হচ্ছে সহগ খুঁজে বের করতে হবে, সহগ খুঁজে বের করতে হবে, ঠিক আছে, সহগ খুঁজে বের করতে হবে, বুঝো ভালো করে, বের করতে হবে, হ্যাঁ সহগ খুঁজে বের করতে হবে, বুঝো। স্টেপ নাম্বার 1 হচ্ছে কি বলতো, বিস্তৃতি। স্টেপ নাম্বার 2 হচ্ছে কি বলো, সহগ খুঁজে বের করতে হবে। এবার স্টেপ নাম্বার 3 হচ্ছে, স্টেপ নাম্বার 3 হচ্ছে আমাদের প্রশ্ন মতে কাজ করতে হবে, অর্থাৎ প্রশ্নে কি কি চাইছে, কেমনে চাইছে, সেই প্রশ্ন মতে কাজ করতে হবে। এবার স্টেপ নাম্বার 4 হচ্ছে মানটা নির্ণয় করতে হবে, এই হচ্ছে কাহিনী। সো সব মিলা এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে। একটু আমি খুব একটা মেসেজ আজকে পড়ি নাই, বিকজ অফ দ্যাট আমরা এটা আসলেই আগের একটা লাইভের একটা পাঠ করতেছিলাম, আগেরই একটা লাইভের হচ্ছে একটা অংশ এখানে আমরা করতেছিলাম, দ্যাটস ওয়াই আমরা এখানে খুব একটা হচ্ছে কমেন্ট পড়তেছিলাম না, কারণ এটা অনেকেরই একটা ইজি চ্যাপ্টার, ঠিক আছে। তারপরেও কি জানি নীল পরে লিখেছে সুন্দরভাবে বুঝান, হ্যাঁ সন্ধ্যা তারা লিখেছে বস, ক্লিয়ার স্যার। আর রিময় দত্ত তুমি লিখেছো হচ্ছে স্যার থার্ড লাইনটা বুঝি নাই। রিময় দত্ত তুমি নিঃসন্দেহে, এরপর তোমাকে আমি একটা আনসার দিয়েছি রিময় দত্ত, তুমি একমাত্র কমেন্ট করছো থার্ড লাইনটা বুঝি নাই, এবং এটার কারণ হিসেবে আমি যেটা বুঝতে পারলাম, প্রথমটা হচ্ছে তুমি প্রথম থেকে লাইভে জয়েন হও নাই, দ্যাটস ওয়াই তোমার এই কমেন্টের আনসার আমি দিব না। আর সেকেন্ড জিনিস হচ্ছে, তুমি আমাকে যদি আসলেই শুনে থাকো তাহলে পরবর্তী আমাকে কেন কমেন্ট করতেছো না, তার মানে তুমি আসলে স্ক্রিনে নাই, তাহলে আসছো
ফুট করে কমেন্ট করে দিয়ে গেছো, স্যার থার্ড লাইনটা বুঝি নাই, এরপর উদাও হয়ে গেছো। তো তুমি আগের লাইভ ক্লাসটাও তো করো নাই, তো তুমি বুঝবা কেমনে বল? আর তোমাকে যে আমি বুঝাবো এরপর তুমি আসো কি নাই সেটাও তো আমি বুঝতেছি না। তাহলে এভাবে কখনোই ক্লাস করা যাবে না, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে তোমার একটা কমেন্টের দ্বারা বাকি 4-5 জন কিন্তু দেখতেছে। সো এমন কাজ করা যাবে না যে কাজটা আসলে তুমি জেনে বুঝে করতেছো এবং সেটা অন্যায়। সো বাবা, তুমি যদি আমাকে শুনে থাকো বা শুনে থাকতা, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে আমার আনসার বা আমার যে প্রশ্নটা আমার সাথে কানেক্ট হইতা। বাট তুমি জানার জন্য হয়তোবা প্রশ্নটা করো নাই, কমেন্টটা করো নাই, শুধু আসছো কমেন্ট করে চলে গেছো। একটা লাইভ, একটা অঙ্কের তুমি শুরু থেকে যদি না শুনো, তাহলে ভুলেও সেই অঙ্কটাতে কমেন্ট করা যাবে না। এই হচ্ছে বিষয়। আমি আবারও বলতেছি, বিকজ অফ দ্যাট, এটা কোনো সাহিত্য পড়ানো হচ্ছে না যে তোমাকে আমি যে কোনো জায়গা থেকেই গল্প শুনিয়ে দিলাম তোমাকে, কারণ বাকি বাচ্চারা আমার কিন্তু আমাকে দেখতেছে। আমার বাকি বাচ্চারা বিরক্ত হবে। যদি তুমি লাইভ আসলে আমার কাছ থেকে শিখতে চাও, তাহলে প্রথম শর্তই হচ্ছে লাইভের 10 মিনিট আগে থেকে তোমাকে রেডি থাকতে হবে। আর যদি তুমি প্রকৃতপক্ষে শিখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র, খাতা কলম যা আছে সব A to Z নিয়ে তোমাকে বসে স্যারের কাছ থেকে শিখতে হবে। শিক্ষা এত সহজ না। সবচেয়ে বড় কথা হচ্ছে জ্ঞান অর্জন এত সহজ না। দেখবে এরকম মাঝে মধ্যে মনেই হয় সারা রাত আমরা পড়ালেখা করি, কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আরে মাত্র 2 পৃষ্ঠা পড়লাম। তো জ্ঞান জিনিসটা হচ্ছে অনেক কৃপণতা, মানে সোজা বাংলার কথা হচ্ছে আমরা এটা বলতে পারি হচ্ছে কিপটা। জ্ঞান জিনিসটা হচ্ছে একটা কৃপণতা জিনিস। মানে তুমি অনেক পরিশ্রম করবা কিন্তু জানবা খুবই অল্প পরিসরে। সো বাবা, ওই একটুক জানার ভেতরেও যদি তুমি গাবলা রাখো, মানে তুমি হচ্ছে গিয়া নিজের ফল্ট রাখো, তাহলে সেই জ্ঞান তোমার কোনোদিনই কাজে আসবে না। সো ইউ হ্যাভ টু বি রিমেম্বার দ্যাট, যে আসলে প্রকৃতপক্ষে শিখতে চাইলে কখনোই এই কাজগুলো করা যাবে না যে আমার দ্বারা একটা অন্যায় হতে পারে বা আমার দ্বারা একটা খারাপ কিছু আরেকজনের হতে পারে। কারণ তোমার একটা লাইন দ্বারা আরো 3-4 জন মানুষ দেখতেছে, আরো 4-5 জন মানুষ দেখতেছে, বাইরের কেউ দেখতেছে। সো তুমি থার্ড লাইনটা বুঝো না, আগে রিজন বলবা, স্যার আমি প্রথম থেকে জয়েন হই নাই, এই জন্য থার্ড লাইনটা বুঝি নাই। তাহলে তোমার জন্য আনসারটা একরকম হবে, ঠিক আছে? অথবা তুমি বলবা, স্যার আমি প্রথম লাইভটা দেখি নাই, যেহেতু এটা সেকেন্ড পর্ব, সেহেতু কি আমার আগের লাইভটা দেখা উচিত ছিল কিন্তু আমি দেখতে পারি নাই, আমি তারপরেও ওই অঙ্কটা বুঝতে চাচ্ছি। তাহলে তোমার জন্য আমার অ্যাপ্রোচ বা আমার উত্তরটা হবে আরেক রকম। আর তুমি যদি বলো, স্যার আমি আগের অঙ্কটা বুঝছি কিন্তু এই অঙ্কটা বুঝি নাই, তাহলে তোমার জন্য হবে আমার আরেক রকম অ্যাপ্রোচ। সো যেহেতু তোমার প্রশ্নের উপর ধরন করে তোমার উত্তর, সেহেতু তোমাকে প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। ওকে? কারণ বাবা আমি খুবই রাগান্বিত হয়েছি এই জন্যই, কারণ তোমাকে এরপর যখন আমি জানতে চাইছি যে বাবা তুমি বুঝছো কিনা, কোন লাইনটা বুঝো নাই, তুমি আর কোনো কমেন্ট করো না। দ্যাট মিনস ফাঁকে দিয়ে আসছো, একটা কমেন্ট করে চলে গেছো। সো এটা কখনোই শিক্ষা অর্জনের ওয়ে হতে পারে না। সো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ তুমি শিখতে আসছো বাবা, আমরা শিখাইতে আসছি। আর এডু পরিবারটা হচ্ছে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম, রাইট? আমরা এমন কাজ করব না, কেউই করব না। আমরা অ্যাজ এ শিক্ষক আমরা সেবা দিতে আসছি, আমরাও করব না, তোমরাও করবা না। আমরা এমন কাজ করবোই না যেন আমাদের এই পরিবারটার ক্ষতি হয়, কারণ আমাদের এই পরিবারকে সবাই দেখছে। সো আমরা শিক্ষার্থীদের তরফ থেকেও এবং স্যারদের তরফ থেকেও আমরা এমন কোনো কাজ দুই পক্ষই করব না যেন আমাদের এই পরিবারটার সমস্যা হয়। আমি বুঝাইতে পারছি মনে হয় তোমাকে। সো বাবা, এরপর থেকে যখনই তুমি অঙ্কতে সমস্যা হবে পার্সোনালি মেসেজ দিবা বা হচ্ছে আমাদের ইডু পরিবারের কন্টাক্ট নাম্বারে কল দিবা, যেন তোমাকে ওই সাবজেক্ট টিচার একদম ধরে ধরে বুঝাইতে পারে। কারণ আমি শিওর তুমি হচ্ছে প্রথম লাইফটা করো নাই, কারণ তুমি আমার এরপর রিপ্লাই দাও নাই যখন আমি তোমাকে প্রশ্ন করছি। সো বাবা এভাবে করা যাবে না, ঠিক আছে? আর দ্বিপদী বৃষ্টিতে যে অংশটা বাকি ছিল সেই অংশটা আমরা অলরেডি আজকের এই ক্লাসে এই লাইভের মাধ্যমে দেখাই দিছি। নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো টপিকসে, গুরুত্বপূর্ণ কোনো অধ্যায়ের উপর আমাদের নেক্সট লাইভটা অনুষ্ঠিত হবে এই উইকেই, যে কোনো দিন। সো তোমরা রেডি থাকবা এবং অবশ্যই আমাদের ইডু পরিবারের যে পেজ আছে, যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে কানেক্ট থাকবা এবং একটু স্ক্রল করবা দিনে একবার হলেও, যেন তুমি আপডেটগুলোর সাথে একদম সবসময় কানেক্টেড থাকতে পারো। সো অনেকেই জানো না যে লাইভ হচ্ছে, কোন টপিক্সের উপর লাইভ হচ্ছে, কোন টিচার লাইভ হচ্ছে। কেন? কারণ হচ্ছে তুমি আসলে প্রয়োজনীয় জিনিস না দেখে অপ্রয়োজনীয় জিনিসটা বেশি দেখতেছো। হ্যাঁ, ফেসবুকে শুধু শুধু অনেক মানে অহেতুক জিনিসপত্র স্ক্রল করতেছো। বাট তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড, তোমাকে মাস্ট বি দিনে একবার হলেও সেই ফেসবুক গ্রুপ অথবা পেজ বা ওয়েবসাইট তোমাকে একবার হলেও ঢু মারা উচিত, একবার হলেও দেখা উচিত, যেন অন্তত পক্ষে তুমি আমরা কি করতেছি
বা তুমি নেক্সট কি শিখবা বা কি শিখতেছো বা আমাদের যে প্ল্যানিংটা সেটা যেন তুমি কিছুটা হইলেও সেখান থেকে উপকৃত হতে পারো। এজন্য একবার করে হলেও সবাই গ্রুপটা একটু চেক দিবে, ঠিক আছে? আর নেক্সট সেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন টপিকস নিয়ে, নতুন কোনো অধ্যায়ে। সে পর্যন্ত সবাই একটু ভালো থাকবা, ইডু পরিবারের সাথে থাকবা, এবং আমার মানে সবসময় নেভার স্টপ লার্নিং, শিখতেই থাকবা। যেখানে যাই পাও, ফ্রি পাও, পেইড পাও, যখন যেটা পাচ্ছ সেটাই শিখতে থাকো। ওকে, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম সবাইকে।